যদি ফিচার বলি কি হবে, সোয়েলিং থাকবে, হ্যাঁ সোয়েলিং থাকবে, তারপরে আপনার পেইন থাকবে প্রচুর, পেইনের সাথে সাথে ফিভার থাকতে পারে, জ্বর এবং মানে গায়ে ব্যথা, আর যে জায়গাটায় হয়েছে সেই জায়গাটা সোয়েলিং থাকবে, আর ভিতরে পাস কালেকশন থাকবে, তাই তো? পাস কালেকশন মানে কি পুজ থাকবে, হ্যাঁ তাহলে পুজ থাকবে। তাহলে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ফোরার একটা ফিচার, হ্যাঁ যে এই জিনিসগুলো থাকতে পারে। তারপরে আর কি করা যেতে পারে এটার জন্য? কোনো টেস্ট কি আছে? কেউ অ্যাবসেস নিয়ে আপনার কাছে আসলো, তার কি আছে? তার ধরেন হাতের এক জায়গায় অ্যাবসেস আছে, এখানে কি হলো মূলত ভিতরের ইয়াগুলো টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে, টিস্যুর যে একটা নর্মাল যে ইয়াটা সেটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ নর্মাল যে ফরমেশনটা যেরকম থাকে টিস্যুগুলো সেটা নষ্ট হয়ে যায়, ভিতরে পাস কালেকশন হয়, ডেড টিস্যু জমা হয় এবং ফুলে যায় জায়গাটা, তাই না? কি ফুলে যায় কিসের কারণে? ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশনের কারণে, ইনফ্লামেশন হয়ে জায়গাটা ফুলে যায়। তারপরে সেখানে কী হয়? লালচে হয়ে যায়, চারপাশে ইয়াটা বাউন্ডারিটা লালচে হয়ে যায়, অনেক সময় বেশি দিন থাকলে শক্ত হয়ে যায় দুই পাশ, তাই না? বা চারপাশ শক্ত হয়ে যায়, এরকম একটা ফোলা অংশ এখানে কিন্তু দেখবেন চাপ দিলে বেশ শক্ত, উপরের জায়গাটা আবার একদম নরম, এইটুকু একদম নরম, এর ভিতরে কী থাকে? এটুকুর ভিতরে আসা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটুকুর ভিতরে হচ্ছে পাস কালেকশন, দেখা যায় যে পুজ জমা হয়ে যায়। ওই যে বেশি দিন হয়ে গেলে যখন এই ডেড টিস্যুগুলো মানে বের করতে পারেন নাই আপনি, বা বের হয় নাই, তাহলে ওগুলো জমতে একসময় কী হয়ে যাবে? একদম শক্ত হয়ে যাবে একেবারে। মনে করেন 1 থেকে 2 দিনে এটা মোটামুটি নরম থাকে, 3 থেকে 5 দিনে হ্যাঁ এই অংশটা নরম থাকে, আশপাশের চারপাশের সারাউন্ডিংটা শক্ত হয়ে যায়, এরপরে 7 থেকে 10 দিনের মধ্যে আশপাশে পুরাটাই শক্ত হয়ে আসতে থাকে, এবং 15 দিন 20 দিন বা 1 মাস হয়ে গেলে জায়গাটা একদম টোটাল ইয়াটাই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় সারাউন্ডিং সহ, তখন আর পাস কালেকশন আসে না, পাসগুলো কি হয়ে গেছে? তখন পৌঁছে গেছে সেখানে, তখন সেখানে একদম শক্ত শক্ত ক্লটেড ব্লাডের মতো আসে, একদম সব একসাথে জড়ো হয়ে যায়, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে এগুলো মানে না 1 মাসের পরও কিন্তু পাস কালেকশন আসে, তো সেক্ষেত্রে কী হয়? মানে নতুন নতুন করে ইনফেকশন হচ্ছে, নতুন নতুন টিস্যুগুলোতে ইনফেকশন হচ্ছে, অল্প অল্প করে পাস জমতেছে বেরোচ্ছে এরকম আর কি, ইউজুয়ালি এরকম হয় আর কি, হ্যাঁ। তাহলে অ্যাবসেস থাকলে কী কী থাকবে? সোয়েলিং থাকবে ওই জায়গায়, ভিতরে পাস কালেকশন থাকবে, প্রচণ্ড ব্যথা থাকবে, পেইন থাকবে, পেইনে ফিভারও আসতে পারে, জ্বরও চলে আসতে পারে, এগুলো হচ্ছে ফিচার। অ্যাবসেসে করবোটা কি আমরা? অ্যাবসেস হচ্ছে নর্মালি যেই কাজটা করবো আমরা, সোয়েলিং মানে ফুলে যাওয়া, সোয়েলিং মানে ফুলে যাওয়া। আচ্ছা কী করবো? যেটা করবো আমরা সেটা হচ্ছে এক্সিশন অ্যান্ড ড্রেনেজ। এক্সিশন মানে কি? কেটে বের করে ফেলা। এক্সিশন মানে কি? কেটে বের করে ফেলা। একটা ইনসিশন দিব, ধরেন এই জায়গাটায় হচ্ছে ফুলে গেছে, এই জায়গাটা এই বরাবর বা এই বরাবর একটা ইনসিশন দিব, একটা ইনসিশন দিয়ে কাটবো, কেটে ভিতর থেকে পাস কালেকশনগুলো আমরা বের করে নিয়ে আসবো। এই ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। ড্রেনেজ মানে কি? ওই জায়গাটাকে পরিষ্কার করে ফেলা, ড্রেনেজ, হ্যাঁ, চাপ দিয়ে ড্রেন করে দেওয়া, পুষগুলো বের করে দেওয়া, ঠিক আছে? এই জিনিসটা আমরা করব। এরপরে আর কি করা যেতে পারে? যেই পাসটা পাবো, পাস কালেকশন যেটা পাবো, এই পাস কালেকশনটাকে আমরা একটা টেস্ট করাইতে পারি, যে পাস ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, কি এর ভিতরে কী ছিল, কী জীবাণু ছিল সেটা দেখার জন্য আমরা পাস ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি এটা আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে কি করব? আমরা কেটে বের করে ফেলবো, তারপরে হচ্ছে কাটবো এবং হচ্ছে ড্রেনেজ করে সব পাসগুলো কালেকশনগুলো বের করে ফেলবো। এই পাস কালেকশনগুলোকে আমরা পরে একটা টেস্ট করাতে পারি, পাস ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। তারপরে কি করতে পারি এরপর? হ্যাঁ, টেস্ট করানোর পরে মানে টেস্ট করানোর পরে আমরা কি লিখতে পারি? এখানে বললাম তো কি জীবাণু আছে, কোন জীবাণুটা আছে আপনি টেস্ট করাইলে। আলট্রা দ্বারা কি দেখা যায়? না, আলট্রা দ্বারা পাস দেখা যায় না। আলট্রা হচ্ছে নর্মালি আমরা সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেস্টের টিস্যুগুলো দেখার জন্য, টিস্যুর ইয়াগুলো কেমন আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা নর্মালি অ্যাবসেসে কখনো আলট্রা দেয় না। আলট্রা দেয় হচ্ছে যদি এটা যদি, হ্যাঁ সেটাই বলতেছি, অ্যাবসেসে কখনো আলট্রা দেয় না। আলট্রা দেয় যদি লাইপোমা বা সিস্ট থাকে, যে এটা কি বিনাইন নাকি ম্যালিগনেন্ট বা কী টাইপের, ভিতরে টিস্যুর ফর্মেশনগুলো কেমন আছে এটা দেখার জন্য, ঠিক আছে? হ্যাঁ, কোন ব্যাকটেরিয়া আছে, কি দিয়ে আমার এই অ্যাবসেসটা হলো সেটা দেখার জন্য, এবং এর ভিতরে হচ্ছে কোনো ঝামেলা আছে, কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, এগুলো দেখার জন্য হচ্ছে পাস ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি দেওয়া হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি করা হয় এরপরে? আমরা এগুলো দেওয়ার পরে
আমরা হচ্ছে ট্রিটমেন্ট শুরু করব, কারণ আমি তো বেরই করে ফেললাম, তার মানে আমাদের হাতের সার্জারির কাজ শেষ। এখন মেডিসিনে কিছু ট্রিটমেন্ট আছে, আমরা যেহেতু এই অ্যাবসেসটা হচ্ছে স্কিনকে ইনভলভ করে মেইনলি, হ্যাঁ, স্কিন এবং অল্প কিছু মাসেলকে ইনভলভ করে, তাই না, মাসেল বা টিস্যু, হ্যাঁ, টিস্যুকে ইনভলভ করে। এই জন্য এখানে হচ্ছে যেহেতু স্কিনের উপর হচ্ছে, সেটা আমরা কী দিব, ফ্লুক্লক্স দিব, তাই না, তাহলে ক্যাপসুল ফ্লুক্লক্সাসিন, এখানে আপনি যেটাই দেন, হ্যাঁ, এই গ্রুপের যেই ড্রাগই দেন, ফ্লুক্লক্সাসিন 500 mg দিব আমরা, ঠিক আছে। এটা কয় বেলা দিব আমরা, 4 বেলা দিব টোটাল, ঠিক আছে, 4 বেলা দিব। কেউ যদি 4 বেলার ইয়াতে না যেতে চান, যে না 4 বেলা ওষুধ খাইতে খুব বিরক্ত লাগে, সেই 6টা 12টা খাওয়া লাগে, খুব কষ্ট হয়ে যায়, তাহলে আপনারা আরেকটা অপশন দিতে পারেন, এটা অথবা ক্যাপসুল ক্লিন্ডাসিন, হ্যাঁ, ক্লিন্ডামাইসিন যেটা সেটার যে কোনো গ্রুপের ড্রাগ দিতে পারেন। ক্লিন্ডামাইসিন 300 বা খুব বয়স্ক মানুষ হলে 600, এটা হচ্ছে 3 বেলা দেওয়া যেতে পারে, ঠিক আছে। অবশ্যই 7 দিন, এটা 7 দিন বা 10 দিন, 5 দিনে কোনো ডোজ নাই, এটাও 7 দিন বা 10 দিন, ঠিক আছে। এটা আপনার অ্যাবসেসের উপর ডিপেন্ড করে, যদি অ্যাবসেসটা অনেক বড় হয়, যদি 7 দিনেও যদি মনে হয় যে আপনার মনে হয় যে কাভারেজ হবে না, তাহলে 10 দিন দিয়ে রাখবেন। অ্যাবসেস কাটতে হলে মেনলি হচ্ছে 11 ব্লেডটা সবচেয়ে ভালো কাজ করে, কারণ 11 ব্লেডের মাথাটা একদম চোখা, তো এরকম তো যার কারণে হচ্ছে এই যে এই মাথা দিয়ে হচ্ছে খুব ইজিলি কাটা যায়, হ্যাঁ, যেটা 11 ব্লেড, ঠিক আছে, হ্যাঁ, 11 ব্লেডটা দিয়ে সবচেয়ে সব। আর 15 একটা আছে, ওটা দিয়েও কাটতে পারবেন। 15-এর মাথাও চোখা, কিন্তু 15টা অনেকটা দাঁড় মতো শেপ, 15 হচ্ছে 11টা সুন্দর, 11টা ছুরির মতো শেপ, ওটার মাথাটা একদম চোখা থাকে, ওটা দিয়ে খুব ইজিলি কাটা যায়। 15 দিয়ে এতটা ভালো কাটা যায় না, 15টা অনেকটা এইরকম টাইপের, হ্যাঁ, এইরকম টাইপের, ঠিক আছে, এত না, আর মাথাটা একটু এরকম থাকে, এরকম শেপের থাকে, তো এটার চেয়ে এটা ভালো কাজ করে 11টা, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে ফ্লুক্লক্সাসিন 500 mg 4 বেলা দিব, ক্লিন্ডামাইসিন 300 বা 600 mg 3 বেলা দিব, দুটার যে কোনো একটা। সেফ্রাডিনও দেওয়া যায়, এগুলো খুব একটা বেশি কমন ড্রাগ না, সেফ্রাডিন আনকমন ড্রাগ, খুব একটা ভালো কাজ করে না। তারপরে দেখেন, তারপরে হচ্ছে এগুলো দেওয়ার পরে আমরা সাথে একটা মেট্রো দিয়ে রাখবো, কেন, কারণ মেট্রো হচ্ছে অ্যাটিপিক্যাল যদি কোনো ব্যাকটেরিয়া দিয়ে আপনার হয়, যেমন ব্যাকটেরিয়েডস, তাহলে সেখানে কাজ করবে ভালো, এবং সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করে মেট্রোনিডাজল, ঠিক আছে। মেট্রো 400 mg, হ্যাঁ, এখন 500 mg ট্যাবলেটও পাওয়া যায়, 400 দিলেই হবে, 400 mg 3 বেলা দিয়ে রাখবো, এটা 5 দিনের ইয়াতে দিয়ে রাখবো, ঠিক আছে, এটা 5 দিন, এইগুলো 7 বা 10 দিন, ঠিক আছে। আপনার অ্যাবসেসের কালেকশন বুঝে, কালেকশন খুব বেশি আসতে থাকলে, যখন আপনি তো একদিন করলেন, এরপর কী করতে হবে, এভরিডে ড্রেসিং করতে হবে, প্রতিদিন ড্রেসিং করতে হবে, হ্যাঁ। অ্যাবসেসে কিন্তু একদিন পর 2 দিন পর এরকম কোনো ড্রেসিং সিস্টেম নেই, এভরিডে ড্রেসিং করতে হবে অ্যাটলিস্ট 7 ডেজ, 5 to 7 ডেজ করার পরে আপনি কালেকশন অনুযায়ী বা ডেড টিস্যু অনুযায়ী 1-2 দিন পর আসতে বলতে পারবেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কাজ, এটাই মোটামুটি একটা কেস, যেটা আপনি চাইলে ফার্মাসিতেও বা আপনার কোনো সেট আপেও করতে পারেন, হসপিটালেই পাঠাইতে হবে এমন না, তবে অবশ্যই অ্যাবসেস যদি খুব খারাপ কন্ডিশনে চলে যায়, অবশ্যই রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, হসপিটালেই করানো ভালো। এমন যদি হয় যে অ্যাবসেসের সাথে আপনি বুঝতেছেন না, ভিতরে সাইনাস হয়ে গেছে, ভিতরে অন্য কোনো টিস্যুর সাথে এটা কানেকশান আছে এবং বিভিন্ন জায়গায় ফুলে গেছে, এক জায়গায় না, সাথে 2-3 জায়গায় জুড়ে ফুলে গেছে বা বড় একটা এরিয়া নিয়ে ফুলে গেছে, তাহলে অবশ্যই আপনি ছোট করে কাটলে বা আপনার সেট আপে কাটলে আপনি এটাকে পুরোপুরি প্রিভেন্ট করতে পারবেন না, ঠিক আছে। যদি ছোটোখাটো কোনো অ্যাবসেস থাকে, আপনি চাইলে কেটে দিয়ে এগুলোই দিয়ে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। যদি খুব বড় হয় বা আপনি দেখতেছেন কালেকশন অনেক বেশি আছে, আপনি চাপ দিয়ে দেখতেছেন অনেক বেশি কালেকশন আছে, মনে হচ্ছে আপনি কাটলেও হয়তো বা এটাকে ড্রেসিং নিয়মিত করলে আপনি কি করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে হসপিটালে পাঠানোই বেটার, ঠিক আছে। হ্যাঁ, এগুলো দেখুন, হ্যাঁ, চেক করতে হবে ডায়াবেটিস আছে কিনা। এখানে আরেকটা হচ্ছে অ্যাবসেস করার আগে অবশ্যই আরবিএসটা চেক করে নিতে হবে, কারণ আরবিএস যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে ইয়ারটাকে গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করে নিতে হবে, তা নাহলে আপনি কাটার পরে কি হবে, শুকাবে না, তাই না, কাটার পরে শুকাতে যাবে না, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে। তাহলে আরবিএসটা চেক করে নেবেন, এবং হচ্ছে যদি উনি কোনো ডায়াবেটিক ড্রাগ নেয়, সেই ড্রাগটা নিয়মিত খেতে বলতে হবে, অথবা যদি ইনসুলিন নেয়, তাহলে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে যেভাবেই হোক তাকে কি করতে হবে, গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তা নাহলে এটা কাটার পরে আপনি আবার আরেক বিপাকে পড়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, ব্লেডগুলো তো আপনি এক ব্লেড দিয়ে কি আপনি 2 দিন ধরে করবেন নাকি, অবশ্যই নতুন নতুন ব্লেড ইউজ করবেন, ঠিক আছে। হ্যাঁ, একটা ব্লেড দিয়ে কেন করবেন আপনি, একটা ব্লেডের দাম কত, 100 টাকা,
একটা ব্লেডের দাম সর্বোচ্চ 10 টাকা। এই 11, 15 এগুলো ব্লেডের দাম 10 টাকা 15 টাকা এরকম। তা আপনি একটা ব্লেড কিনে নিয়ে 10 টাকা একটা কাজ করলে আপনি মিনিমাম তো 400-500 টাকা পাবেন। তাহলে 10 টাকার একটা ব্লেড ইউজ করতে আপনার তো গায়ে বাঁধার কথা না। এই ব্লেডটাই আবার আপনি যদি গরম পানি ধুয়ে আরেকজনে করেন, যদি ব্লেডে নিশেরিয়া, গনোরি বা অন্য কোনো টাইপের জীবাণু থাকে যেগুলা 400 সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে, তখন কী করবেন? তখন কি কোনোভাবে এই ব্লেড দিয়ে আরেকজনকে ইউজ করা ঠিক হবে? তাহলে একটা ব্লেডের দাম 10 টাকা, একটা ব্লেড ফেলে দিলেন, সমস্যা নেই, এটা দরকার। হ্যাঁ, তবে অবশ্যই নতুন ব্লেড ইউজ করলে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ব্লেডটা খুলে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তবে ভালো হচ্ছে যদি গরম পানির সেট আপ থাকে, নর্মালি ফার্মাসিতে থাকে না, এই জন্য আমি বললাম না। যদি থাকে অবশ্যই আপনি গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না কিছু ঘরে নিতে হবে না। হ্যাঁ, করার মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে অনেক বড় হয়, কোনো ব্যথা থাকে না, জ্বরও থাকে না, কিছুই হ্যাঁ, শুধু ওই যে ইয়া হয় পাস হয়। হ্যাঁ, একটা হচ্ছে ছোট, অনেক ব্যথা থাকে, রোগ করা হয়। ও আচ্ছা আচ্ছা। ব্যথা নাই এরকম ফোড়া আমি খুব একটা দেখি নাই। যদি ব্যথা না থাকে সেটা আসলে ফোড়ার মধ্যে পড়তেছে না, সেটা সিস্টেমের মধ্যে পড়তেছে। ফোড়ায় পাস কালেকশন থাকলে ব্যথা থাকবে, কিছু থাকে ছোট কিন্তু অনেক বেশি ব্যথা থাকে। আচ্ছা, হ্যাঁ এরকমও হয়, সেটা হইতে পারে। এখন ব্যথা কেন থাকে আর ব্যথা কেন থাকে না, এই দুইটা জিনিস বুঝতে হবে। দুইটাই হয়তো বা অ্যাবসেস, কিন্তু কোথাও ব্যথা অনেক তীব্র, কোথাও ব্যথা অনেক কম। এটা কারণটা কি? এখন মনে করেন ফোড়া সেটা যদি একদম স্কিন লেয়ারের দিকে হয়, স্কিনের লেয়ারের দিকে হয়, সেখানে স্কিনে আমাদের নার্ভ এন্ডিংগুলো থাকে। যদি স্কিনে থাকে তাহলে মারাত্মক ব্যথা করবে। যদি একটু ডিপ থাকে, যে মাসেল থেকে ফোড়াটা হয়তো বা মাসেলে কোনো ফ্যাটি টিস্যু বা কোনো কারণে কোনো টিস্যুর হচ্ছে কী হয়েছে, অ্যাবনর্মাল কালেকশন আসতেছে টিস্যু থেকে, কোন টিস্যু হয়তো বা ভিতরে ডেড সেল আছে, এখান থেকে অ্যাবনর্মাল কালেকশন আসতেছে, তাহলে ওটা ব্যথা কম হবে। এবং ওটা কিন্তু বড় হইতে পারে, কিন্তু ব্যথা কম, বড় কিন্তু ব্যথা কম। আরেকটা আছে ছোটো কিন্তু ব্যথা অনেক বেশি, কারণ হচ্ছে স্কিন লেয়ার থেকে ওটা ডেভেলপ করছে, ঠিক আছে? স্কিনে আমাদের দেখবেন পুড়ে গেলে, যদি উপরের স্কিনটা পুড়ে যায় মারাত্মক ব্যথা করে, যদি মাসেল সহ পুড়ে তাহলে কিন্তু এত ব্যথা করে না। স্কিনে থাকলে প্রচুর ব্যথা থাকে, কারণ এই একটা জিনিস দেখেন, কেটে গেলে যতটুকু ব্যথা করে তার চেয়ে বেশি ছিলে গেলে যন্ত্রণা করে, বিষয়টা তাই না? কেটে গেলে কিন্তু ব্যথার অনুভূতিটা কমে আসে, কেন? কারণ একদম মাসেল লেয়ার সহ চলে যায়। যদি শুধু আপনার স্কিন কাটে তাহলে আবার মারাত্মক যন্ত্রণা করবে, কারণ স্কিনে আমাদের নার্ভ এন্ডিংগুলো থাকে, শেষ প্রান্তটা, নার্ভের যে শেষ প্রান্তটা, যেটা দিয়ে মানে নার্ভ ফাইবার তো পুরাটা একটা নার্ভ ফাইবার, কিন্তু এন্ডিং যেখানে রইলো এখানে কিন্তু সেন্সিটিভিটি সবচেয়ে বেশি থাকে, যাতে কি হয়, স্কিনে কেউ টাচ করলেও আমি অনুভূতি পাই, তাই না? তাহলে এই জায়গা ধরেন, এই জায়গা হচ্ছে মাসেল লেয়ার, এখানে অনুভূতি, এখানে সেন্সেশন যতটুকু, এখানে সেন্সেশন মারাত্মক, যে এখানে সেন্সেশন সবচেয়ে বেশি থাকে, যাতে টাচ করলেও আমি ফিল করতে পারি, কিছু পড়লে কোনো পোকামাকড় বসলেও যেন ফিল করতে পারি। আল্লাহ তাআলা বানাইছে এইভাবে। এই জন্য এই স্কিন লেয়ারটা যদি কেটে যায় বা পুড়ে যায় অসম্ভব ব্যথা হয়। আর রাদার দেন এই মাসেল পুড়ে গেলে অতটা, বা মাসেল যদি কেটে যায় অতটা ব্যথা হয় না। হয় অবশ্যই ব্যথা তো হয়, এখানে যেহেতু নার্ভ আছে, কিন্তু ফাইবারটার এন্ডিংটা যেখানে, সেখানে মারাত্মক ব্যথা হয়। এই জন্য ফোড়াটা যদি স্কিন থেকে ডেভেলপ করে বা উপরের লেয়ার থেকে, সুপারফিশিয়াল লেয়ার থেকে ডেভেলপ করে, অসম্ভব ব্যথা হবে, কারণ এখানে নার্ভ এন্ডিং থাকে। যদি একটু ভিতর থেকে ডেভেলপ করে তবে ওগুলো বড় হয়, যেগুলো ভিতর থেকে ডেভেলপ করে, যেটা বলতেছেন আপনি, সেগুলো কিন্তু বড় হয়, কিন্তু সেগুলোতে ব্যথা একটু কম হয় তুলনামূলকভাবে, ঠিক আছে? হ্যাঁ, নিউরোলজি কেস সেন্সিটিভিটি যদি কম থাকে, অনেকেই আছে যে নার্ভের সেন্সিটিভিটি কম, সেটাই হচ্ছে নিউরোলজিক্যাল কোনো কেস হতে পারে, ঠিক আছে? যে হয়তো বা ব্রেইনের ফাংশনাল কোনো টিস্যুতে কোনো প্রবলেম আছে, অথবা ওনার যে নিউরনগুলো সেগুলোর ফর্মেশনে কোনো সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে পাইপতে, অ্যানাল ক্যানেলে, হ্যাঁ সেগুলোকে ফিস্টুলা বলি আমরা, সেগুলোকে ফিস্টুলা বলি। আর যদি কোনো কানেকশন হয়ে যায়, পাইপথের বাইরে দিয়ে কোনো কানেকশন হয়ে যায় ভিতরের কোনো ইয়ার সাথে, সেটাকে সাইনাস বলি। মানে ভিতরের কোনো টিস্যুর সাথে যদি কানেকশন থাকে সেটা সাইনাস, যদি শুধুমাত্র উপরে একটাই মুখ থাকে সেটা ফিস্টুলা, ঠিক আছে? আচ্ছা, না পাইলস আলাদা জিনিস, পাইলস কোনো ফোড়া না, পাইলস হচ্ছে আপনার আর্টারিগুলা টর্সাস হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে এবং ওগুলা ফেটে ব্লিডিং হচ্ছে। অ্যাবসেস তো অ্যাবসেস জাস্ট ওই ক্যানেলে হইলে ফিস্টুলা বলি আমরা সেটা, ঠিক আছে? হ্যাঁ, অ্যাবসেস বলতে মানে অ্যানাল ক্যানেলের ভিতরে যদি কোনো অ্যাবনর্মাল কালেকশন থাকে সেটাকে ফিস্টুলা বলি, মানে হিসেবে এটাই হইতেছে একরকম, ঠিক আছে? কিন্তু দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, আমি যখন ফিস্টুলা পড়াবো তখন বলে দেবো আসলে এটা দুইটার মধ্যে কোন। হ্যাঁ, বিভিন্ন প্রকারের ফোড়া আছে, তবে আপাতত দৃষ্টিতে ওই বিভিন্ন প্রকারের বাংলার প্রকারভেদ সেটা পড়ার দরকার নেই। অ্যাবসেস হচ্ছে যেখানে পাস কালেকশন থাকবে। আপনি যদি কোনো কিছু কাটার পর দেখছেন কোনো পাস কালেকশন নাই, সেটা অবশ্যই কি বলা যাবে না, অ্যাবসেস বলা যাবে না বা ফোড়া বলা
যাবে না, সেটা অন্য কিছু, সেটা হতে পারে সিস্ট, হতে পারে লাইপোমা, হ্যাঁ, সেটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। অবশ্যই অ্যাবসেস থাকলে অবশ্যই এই পাস কালেকশন থাকবে, অবশ্যই পাস কালেকশন থাকবে। পাস কালেকশন যদি নাও থাকে সেরাম কালেকশন থাকবে, হলুদ কালারের পাবেন। একেবারে যদি সাদা কালারের পাস না পান, হলুদ কালার হয়ে যাবে। পুজ পাস মানে পুজ, হ্যাঁ পুজ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে তারপর কি বললো, আচ্ছা যাই হোক আমি শেষ করে নেই। তাহলে ফ্লুক্লোক্সাসিন আরেকটা কেস দেয় না স্যার, যে আপনার কি বলে রক্ত জমাট বাঁধার মতো রোগী আছে না, বিটিসিটি টেস্ট দরকার না। বিটিসিটি টেস্ট খুবই অ্যাবনর্মাল কেসে, যে কেউ যদি আপনাকে হিস্ট্রি দেয় যে হচ্ছে আমার কেটে গেলে সহজে রক্ত বন্ধ হয় না, সেক্ষেত্রে আপনি বিটিসিটি দিতে পারেন। হ্যাঁ, এখন ঠিক আছে, এটা অবশ্য কথা যে অ্যাবসেস করতে যাচ্ছেন প্রচণ্ড ব্লিডিং কিন্তু হবে। এখন যদি এমন কারো কোনো হেমাটোলজিক্যাল কোনো থাকে, ডিজিজ থাকে, ধরেন মনে করেন কথার কথা কারো আছে কি বলে এটাকে, কি যেন বলে, ইডিওপ্যাথিক যে ইয়াগুলো আছে, মানে যেগুলোর কারণ জানা যায় না কিন্তু হেমাটোলজিক্যাল প্রবলেম আছে, যেমন আপনার আইডিএ, হ্যাঁ, অথবা আইডিএ না দিয়ে সবচেয়ে ভালো হয় কি যেন একটা এটার নাম যেন কি মনে পড়তেছে না, ধরেন একটা আইটিপি যদি থাকে কারো, হ্যাঁ, আইটিপির নাম শুনছেন কখনো? না, পরীক্ষা না, আইটিপি একটা ডিজিজ। বলো তো আইটিপি কি? হ্যাঁ, একটা রোগ। আইটিপি হচ্ছে একটা হেমাটোলজিক্যাল ডিজিজ। আইটিপিতে কি হয়? আইটিপি হচ্ছে একটা হেমাটোলজিক্যাল ডিজিজ। আইটিপিতে যেটা হয় সেটা হচ্ছে, আইটিপি হলে আপনার ব্লিডিং টাইমটা নর্মাল থাকবে, ক্লটিং টাইমটা প্রলং হয়ে যাবে। ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম কি? ব্লিডিং টাইম আর ক্লটিং টাইম কি, মানে বিটিসিটি যেটাকে আমরা বলতেছি। ব্লিডিং টাইম হচ্ছে কতক্ষণ ধরে রক্ত পড়তেছে, ক্লটিং টাইম হচ্ছে কতক্ষণে জমাট বাঁধতেছে, ঠিক আছে। কারো যদি ব্লিডিং টাইম প্রলং হয়ে যায় তাহলে কি হবে? ব্লিডিং টাইম যদি প্রলং হয় তাহলে হচ্ছে অনেক সময় ধরে রক্ত পড়তে থাকবে। ক্লটিং টাইম নর্মাল, ধরেন ব্লিডিং টাইম প্রলং অনেক লম্বা কিন্তু ক্লটিং টাইম নর্মাল, তাদের ক্ষেত্রে কী হবে? বেশি ব্লিডিং হবে। যাদের ব্লিডিং টাইম নর্মাল আছে কিন্তু ক্লটিং টাইম প্রলং, তাদের কী হবে? রক্ত পড়তেই থাকবে, কিন্তু রক্ত পড়ার পরে রক্ত যেখান থেকে পড়তেছে ওই রেটটা ঠিক আছে, কিন্তু রক্ত কিন্তু জমাট বাঁধতেছে না। জমাট না বাঁধতে কী হবে? রক্ত কন্টিনিউয়াসলি পড়তে থাকবে, তাই না? তো আইটিপির ক্ষেত্রে যেটা হয়, ব্লিডিং টাইম নর্মাল, এদের ক্লটিং টাইম প্রলং। ব্লিডিং অনেক বেশি হয় না, অল্প ব্লিডিংই হয়, কিন্তু অল্প ব্লিডিংই আপনি দেখবেন যে কন্ট্রোল করতে পারতেছেন না। ধরেন ব্লিডিং একটা আছে যে কিছু কেটে গেলে একদম ফিনকি দিয়ে ব্লিডিং হচ্ছে, ওই ব্লিডিংটা একরকম। আরেকটা ব্লিডিং হচ্ছে অল্প অল্প করে আসতেছেই, মানে কালেকশন আসতেছে, আপনি যত চাপ দিয়ে ধরে রাখতেছেন, ছেড়ে দিলে কিছুক্ষণ পরে আবার কালেকশন আসতেছে, ব্লাড আসতেছে, কারণ ক্লট হচ্ছে না। তো আইটিপির ক্ষেত্রে, হ্যাঁ, এই আইটিপি মানে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, ঠিক আছে, ফুল মিনিংটা আইটিপি। এটা একটা ব্লাড ডিসঅর্ডার বা হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। এটা হলে যেটা হয়, হ্যাঁ, এটা লেখা লাগবে না, আপনাদের পড়াবো, এগুলো সব আছে। এটা যখন আসবে না আপনাদের যখন হেমাটোলজিক্যাল ইয়াগুলো পড়াবো, এগুলো আছে সব। এটা আমি এমনি জাস্ট একটা বলার জন্য বললাম। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে এইরকম ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এটাতে কি হয়? এটাতে নর্মালি হচ্ছে, এটাতে হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে, একটা ক্লটিং ফ্যাক্টর মিসিং থাকে, ঠিক আছে। ক্লটিং ফ্যাক্টর মিসিং থাকে, যার কারণে যা হয়, ব্লিডিং হলে আর অফ হইতে চায় না, সহজে অফ হইতে চায় না। তো এটার ক্ষেত্রে যেটা হয়, এখন এইসব পেশেন্টদের যদি অ্যাক্সেস হয় তাহলে আপনি তখন সেক্ষেত্রে আপনি আসলে এই জন্য রোগীদেরকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। এখন রোগীরা আসলে ওইভাবে হিস্ট্রি দিতে পারবে না। যার এই সমস্যাগুলো আছে তারা কিন্তু বলতে পারবে, তারা কিন্তু নিজে থেকেই বলবে, কারণ তারা ছোটোবেলা থেকে এগুলো দেখে আসতেছে। এখন একটা মানুষ ধরেন মনে করেন আপনার কোথাও কেটে গেছে, কেটে যাওয়ার পরে এটা কিন্তু এমন একটা ডিজিজ যে কোনো একটা বয়সে এসে ডেভেলপ করবে তা না, এটা একদম ছোটোবেলা থেকে। এটাকে এগুলোকে বলে জেনেটিক্যাল ডিসঅর্ডার, একদম বাচ্চা শিশুকাল থেকে আপনার হয়ে আসতেছে। তো এখন শিশুকাল থেকে কোথাও না কোথাও তো কাটবেই একটা বয়সে এসে, তাই না? অ্যাবসেস তো একেবারে ছোটো বাচ্চাদের, সেক্ষেত্রে একদম ছোটো বাচ্চারা যদি আসে বিটিসিটি করে নেওয়া ভালো। যদি একটা অ্যাডাল্ট এজের মানুষ আসে, বিটিসিটি করার দরকার নেই। কেন বললাম? কারণ সে কোনো না কোনো সময় তো তার কেটে যাবে, এবং কেটে গেলে যখন রক্ত পড়া বন্ধই হবে না, তখন অবশ্যই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তখন ডাক্তার কী করবে? অবশ্যই আগে এটাকে
ই করে ব্যান্ডেজ দিয়ে কোনো রকম আটকায় তারপর বিটিসিটি করতে দিবে যে কোনো সমস্যা আছে কিনা। তো অলরেডি ওই লোকটা এসে আপনার কাছে তখন বলবে যে ডাক্তার সাহেব আমার কিন্তু রক্ত পড়া সহজে বন্ধ হইতে চায় না, সেক্ষেত্রে আপনি বিটিসিটি করায় তারপরে এই অ্যাবসেসটা মানে করবে, ওপেন করবে, ঠিক আছে। তো নর্মালি এই ডিজিজগুলো একেবারেই রেয়ার, মানে কয়েক কোটিতে একজনের হয়। এগুলো হচ্ছে জেনেটিক্যাল ডিসঅর্ডার। এটা সহ আরও অনেকগুলো জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে, এইগুলো নিয়ে আপনাদের আলাদা আছে, টপিক আছে, সেই সময় বরাবর। হ্যাঁ, যে জেনেটিক্যাল ডিসঅর্ডার কী কী আছে, এর মধ্যে হেমাটোলজিক্যাল কোনগুলো রক্ত কোন সমস্যার কারণে হয়। ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের 10-12টার মতো, 12টার মতো ক্লটিং ফ্যাক্টর আছে। কোন ক্লটিং ফ্যাক্টর না থাকলে কোন সমস্যাটা হয় সেগুলো সব ডিটেলস পড়াবো একদিন। হ্যাঁ, সমস্যাটা তো এই সমস্যাগুলো থাকলে সেক্ষেত্রে কি বিটিসিটি করায় নিতে হবে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, ব্লিডিং টাইম, ক্লটিং টাইমে রক্ত পড়লে সহজেই কি অফ হয় কিনা, কারণ অ্যাবসেসে কিন্তু প্রচুর ব্লিডিং হবে, তাই না। আপনার ভিতরকার একটা জায়গা পুরো ওপেন করে ফেলবো আমি, এবং ভিতরকার আর্টারিগুলো সব ওপেন হয়ে যাবে, ভিতর থেকে পাস কালেকশন তো আসবেই, ব্লাডও কিন্তু প্রচুর পরিমাণে আসবে, ঠিক আছে। এই জন্য জেনে নেওয়া ভালো অবশ্য, তবে অবশ্যই আরবিএসটা করে নিতে হবে আগে। 1 নম্বর কথা হচ্ছে, আর এই অ্যাক্সেস করার আগে আরগন টেস্ট না করলেও ওই আরবিএসটা করে নিতে হবে। তো মেডিকেল কলেজগুলোতে গেলে আরবিএসও করে, সিরিঞ্জ দিয়ে একটু পাস এনে পাস কালেকশনের আগে সিএস করতে দেয়, ঠিক আছে। এই সিএস করতে দেয়, ইন দ্য মিন টাইম কেটে ফেলে, করতে দিয়ে 3 দিন বসে থাকে সেরকম না, ইন দ্য মিন টাইম কেটে ফেলে। তো এটা 3 দিন লাগে মোটামুটি আসতে, 3 দিন পরে একটা রেজাল্ট আসে জানার জন্য যে কোনো অ্যাটিপিক্যাল জীবাণু আছে কিনা। নর্মালি টিপিক্যাল যে জীবাণুগুলো হয়, স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, নিশেরিয়া, গনোরি, এগুলো দিয়ে হলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি একদম অ্যাটিপিক্যাল কোনো জীবাণু দিয়ে হয়, ধরেন আপনি বাইরে গেছিলেন বা এমন কোথাও গেছেন যেখানে একটা অ্যাটিপিক্যাল জীবাণু ছিল, সেখান থেকে যদি হয়, কালেকশন থেকে যদি অ্যাবসেস হয়, সেটা কিন্তু আমাদের কি হবে, তখন এরকম নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে কি করা যাবে না, কন্ট্রোল করা যাবে না। এই জন্য একটু জেনে নেওয়া ভালো যে পাস কালেকশন দিয়ে কী আসতেছিল। হ্যাঁ, তারপরে দেখেন তাহলে আমরা অ্যান্টিবায়োটিক কাভারেজ হচ্ছে এটা অথবা এটা দিয়ে রাখবো, যে কোনো একটা, অথবা আর্লিনও দিতে পারেন আপনি চাইলে। আর্লিন অবশ্য মানে যদি 10 দিন পরে, আর আর্লিনের একটা হাতে রেখে দিই আমরা, যদি আর্লিন 10 দিন পরেও না সারে তখন আর্লিন ইউজ করি আমরা, ঠিক আছে। আর্লিন হচ্ছে এই দুটো দিয়ে, ধরেন এটা হচ্ছে 3rd লাইন ড্রাগের মতো, এই দুটো দিয়েও যদি আমি কন্ট্রোল করতে না পারলাম তখন হাতে আর্লিন রাখবো, তখন 10 দিনের পর থেকে আর্লিন শুরু করতে হবে, ঠিক আছে। আর্লিন ট্যাবলেট, হ্যাঁ, আর্লিনের দাম একটু বেশি এগুলো হচ্ছে, হ্যাঁ, কম্পারেটিভলি এগুলো হচ্ছে আর্লিনের দামটা একটু বেশি। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে আমরা এই অ্যান্টিবায়োটিক এগুলো দিলাম, তারপরে কি দেবো, ব্যথার জন্য একটা রোলাক দিয়ে রাখতে পারেন, কিটো রোলাক বা রোলাক। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যাবলেট, হ্যাঁ, রোলাক হচ্ছে আপনি বিডি দিতে পারেন, হ্যাঁ, সকালে রাতে, এটা 10 mg। তারপরে হচ্ছে রোলাক বা টোরাক্স, এখানে যেটা ইউজ করেন একটা ইউজ করলেই হবে ব্যথার জন্য। হ্যাঁ, টোরাক্স বা রোলাক, মানে কিটো রোলাক গ্রুপের যে কোনো একটা। আর হচ্ছে আপনার এখানে অবশ্যই কি দিতে হবে, ভিটামিন সি কাভারেজ দিয়ে রাখতে হবে, সিবিট দিয়ে রাখতে পারেন আপনি 15 দিনের জন্য, ঠিক আছে। আর কি দেওয়া যেতে পারে, অবশ্যই একটা মানে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্কের একটা দিয়ে রাখবেন, জিঙ্ক বি পাওয়া যায় বা বিকোজিন। আর্লিনও 10 দিনে কাভারেজ, 10 দিনের পরে আর্লিন হচ্ছে 3টা করে, রোলাক অবশ্যই 5 দিন, 5 বা 7 দিন, হ্যাঁ, খুব বেশি না। হ্যাঁ, আর্লিন দিনে 2টো, আর্লিন হচ্ছে দিনে 2টো, 3টা দরকার নেই, আর্লিন দিনে 2টো, সেটা 10 দিন দেওয়া যেতে পারে বা 7 দিন দেওয়া যেতে পারে, যেটা আপনার, হ্যাঁ, বুঝে, হ্যাঁ, আপনার অবস্থা বুঝে কেমন অবস্থায় আছে আপনার কালেকশনটা, ঠিক আছে। এখন দেখেন এখানে তাহলে আমরা কি করতেছি, আমরা নর্মালি অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতেছি, সাথে ব্যথার ওষুধ দিয়ে রাখতেছি, সাথে সিবিট অর্থাৎ ভিটামিন সির একটা কাভারেজ দিয়ে রাখতেছি, যাতে কি হয়, দ্রুত শুকাইতে থাকে, সাথে ভিটামিন বি এবং জিঙ্কের একটা কম্বিনেশন দিয়ে রাখতে পারেন আপনি, জিঙ্ক বি বা বিকোজিন বা যেটাই থাকে। হ্যাঁ, 7 দিন বা 10 দিন। তাহলে এটা কেন দিব, কারণ যেহেতু অ্যাবসেসের কারণে ওইখানে একটা পাস ফর্মেশন হয়ে গেছে, নতুন করে টিস্যু গজাবে, এই কারণে হচ্ছে আপনারা একটা কী দিয়ে রাখলাম, ভিটামিন সাপ্লিমেন্টেশন দিয়ে রাখলাম। জিঙ্ক কী করে, জিঙ্ক হচ্ছে ভিটামিনগুলো অ্যাবজর্ব করতে হেল্প করবে, আদার্স যে ভিটামিনগুলো আমরা খাবো সেগুলো অ্যাবজর্বেশনে হেল্প করবে, এটা দিয়ে রাখলে মোটামুটি ভালো, সেই ক্ষেত্রে খুব দ্রুত। হ্যাঁ, লিনজোলিড হচ্ছে 2 বেলা বিডি ডোজ, হ্যাঁ, বিডি ডোজ। আরেকটা দেখেন, আরেকটা হচ্ছে আমরা যেটা করি, সাথে একটা গ্যাসের ট্যাবলেটও দিয়ে রাখবো, হ্যাঁ, একটা গ্যাসের ট্যাবলেট ক্যাপসুল, ওমেপ্রাজল বা ইসোমিপ্রাজল, হ্যাঁ, ওমেপ্রাজল বা ইসোমিপ্রাজল, কারণ যেহেতু আমরা অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে ব্যথার ওষুধ দিচ্ছি, তাহলে ওমেপ্রাজল বা ইসোমিপ্রাজল এটাও বিডি ডোজে দিয়ে রাখবো, ঠিক আছে, অর্থাৎ 2 বেলা। হ্যাঁ, মোটামুটি প্রেসক্রিপশন নেই।
ডাবল অ্যান্টিবায়োটিক ইউজ করা যায়, এখানে কি কি ইউজ করা যায়? হ্যাঁ, ডাবল অ্যান্টিবায়োটিক, দুটো অ্যান্টিবায়োটিক খুব ক্রিটিক্যাল হলে, হ্যাঁ খুব ক্রিটিক্যাল হলে আপনি একটা অ্যান্টিবায়োটিক সেফুরোক্সিম বা সেফিক্সিমের কাভারেজ দিয়ে রাখতে পারেন, আর একটা ফ্লুক্লোক্স চলতেছে, ঠিক আছে। যদি একটু ডিপ মনে হয় আপনার কাছে যে হ্যাঁ বেশ ডিপ ছিল, অনেকের হয় না যে অ্যাবসেস আপনি উঠাইতে উঠাইতে পুরো মাসের লেয়ার সব উঠে ফেলছে, সব ডেড টিস্যু ছিল, সেক্ষেত্রে আপনি অবশ্যই কী দিতে হবে, সেফিক্সিম বা সেফুরোক্সিম অর্থাৎ ডাবল অ্যান্টিবায়োটিক একটা কাভারেজ দিতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে সেফিক্সিম বা সেফুরোক্সিম দিবেন, সাথে হচ্ছে কি দিবেন, কথা আছে যেহেতু পুরোটা একটু মাংসের ভিতরে বা হ্যাঁ সেটাই বললাম, হ্যাঁ যদি একটু ডিপ হয়, আমার অ্যানেস্থেটিক দিতে হবে না 15 মিনিটের যে অ্যানেস্থেটিক এগুলো মানে লোকাল, হ্যাঁ লোকাল তো আপনি সবসময় ইউজ করবেন, লোকাল অ্যানেস্থেটিক হ্যাঁ ইউজ করলে লোকাল তো ইউজ করবেনই আপনি, নাইলে কাটবেন কেমনে, নাহলে তো ব্যথায় মরে যাবে। কিন্তু এই যে অ্যাবসেসে একটা বিষয় কি, অ্যানেস্থেটিক কোনটা দেব? অ্যাবসেস আপনি লোকাল যেটা ইউজ করেন, লোকাল তো একটাই আছে, সেটা হচ্ছে হ্যাঁ লিডোকেইন, অ্যাবসেস তো আর নাই, অন্য কিছু কি আর আছে নাকি লোকাল। লিডোকেনের সাথে একটা আছে লালটা, একটা আছে সাদাটা, লালটায় হচ্ছে অ্যাড্রেনালিন অ্যাড করা আছে, সাদাটায় নাই, আপনি সাদাটাই ইউজ করবেন, এখানে লালটা ইউজ করার কোনো, লিডোকেনটা দেব না? হ্যাঁ লিডোকেন। আর অন্য কোনো লোকাল বাজার পাওয়া যায় না, লোকালি একটা লিডোকেন, সেফটি বিউটিন ইউজ করা যায়? হ্যাঁ সেফটি বিউটিন সেফটি গুলো তো অনেক হাই কমপ্লেন্ট, ওগুলো কি করে? ওগুলোতে ভিতরের কোনো ইনফেকশন হবে, ব্যাকটেরিয়া অ্যাবসেস এমন কঠিন কিছু না যে অ্যাবসেসে আপনি মনে করেন যে সেপ্টাক্সন দিয়ে রাখবেন বা সেফটি বিউটিন দিয়ে রাখবেন, এরকম কিছু না। অ্যাবসেস হ্যাঁ নিউমোনিয়া বা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে ভালো কাজ করে। অ্যাবসেসটা একদম স্কিনের জিনিস, আপনি এমন কিছু দিবেন যেটা স্কিনে ভালো কাজ করে, ঠিক আছে। ওরকম হাই পাওয়ার অ্যান্টিবায়োটিকের দিকে যাওয়ার দরকার নেই। এখন যদি সমস্যা থাকে, এমন যদি হয় যে আপনার মনে করেন কখনো দেখছেন এত বড় অ্যাবসেস, এত বড় অ্যাবসেস আমি দেখছি, এত বড় অ্যাবসেস পুরো থাই কেটে ফেলছি আমি, হতে পারে। কাটতে কাটতে পুরো থাই কেটে ফেলছি, বাচ্চা ছোট বাচ্চা এতটুকু বাচ্চা পুরো থাইতেই অ্যাবসেস, মানে অ্যাবসেসটা ঠিক এরকম উঁচা ছিল, এরকম উঁচা ছিল, এরকম উঁচা, ঠিক এত বড় সাইজের ব্যথা ছিল। কি বাচ্চা মানে জ্বরের ঘরে 7 দিন পড়েছিল, এত বড় অ্যাবসেস ওনারা নিয়ে আসছে 21 দিন পরে, ফোড়া হওয়ার 21 দিন পর নিয়ে আসছে। অ্যাবসেসটা ছিল খুবই ছোট, নাকি আমার ছবি তুলে দেখাইছে এইটুকু অ্যাবসেস ছিল, ছোট্ট একটা গোটা, ওটাই বাড়তে বাড়তে এত বড় হয়েছে। বাচ্চাটার একটা বাচ্চা মানুষের থাই আর কটুকু হয়, আমাদের থাই মতো তার এত বড় হয় না, এতটুকু থাই, যতটুকু থাই